জুলাই গণ অভ্যুত্থানের পরে যে পরিবর্তনের কথাটা আমরা বলছি সেটা ঠিক সংস্কার শব্দটা তার জন্য যথেষ্ট না। ফলে নির্বাচনটা বাদ দিয়ে যদি আমরা সংস্কার নিয়ে চলে যাই তাহলে যেটা সম্ভব হবে না। আবার এই মুহূর্তে যদি নির্বাচনের স্লোগান তুলে সেখানে আমরা পাল তুলে দেই তাহলে সেই নৌকাটা আসলে কোনো গন্তব্যে পৌঁছাবে না। আমরা যদি স্বাধীনতা অর্জন করতে পারি 9 মাসে, তো কেন আমাদের আজকে এই অবস্থা হবে যে আমরা 53 বছর একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান দাঁড়া করতে পারলাম? সংস্কার করে নির্বাচন নাকি নির্বাচন দিয়ে সংস্কার, এবং নির্বাচনের আগে কতটা সংস্কার হবে এটা নিয়ে বেশ আলোচনা আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। যতই দিন যাচ্ছে তত মতভিন্নতা দেখা যাচ্ছে। তো জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটে আপনার কাছে জানতে চাই যে আসলে কোনটা কতটুকু হওয়া দরকার। প্রথমে বলতে চাই যে আসলে সংস্কার এবং নির্বাচন এটা এরকম একটা বৈপরীত্যমূলক একটা অবস্থান থেকে দেখার কোনো সুযোগ নেই। সংস্কার একটা 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 নিয়মিত ব্যাপার, ক্রমাগত ব্যাপার। আমরা বরাবরই সংস্কার আপনাকে করতেই হয়, মানে একটা কোনো সংগঠনকে টিকিয়ে রাখতে গেলে সেটা রাষ্ট্র হোক কিংবা আরও কোনো ছোট সংগঠন হোক, আমরা আসলে সংস্কার বিভিন্ন ভেতরে বিভিন্ন রকমের সংস্কার করতে থাকি। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের পরে যে পরিবর্তনের কথাটা আমরা বলছি সেটা ঠিক সংস্কার শব্দটা তার জন্য যথেষ্ট না। এটা সংস্কার আসলে মৌলিক পরিবর্তনগুলোকে আসলে চিহ্নিত করে না, বরং আমরা যদি বলি যে রূপান্তর, ট্রান্সফরমেশন, অর্থাৎ একটা ফ্যাসিবাদী রেজিম, একটা ফ্যাসিবাদী শুধু রেজিম না, একটা ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা, যে শাসন ব্যবস্থাটা গত 15 বছরে তৈরি হয়েছে, শিকড় গেড়েছে, কিন্তু তার শিকড়ের শুরু কিন্তু 15 বছরে না, এটা আরও গভীরে প্রথিত। তো সেই শিকড় উপড়ে ফেলার মতন যে ব্যবস্থা দরকার, একটা নতুনভাবে একটা সৃষ্টি করার যে উদ্যোগ দরকার, সেই উদ্যোগটি কেবলমাত্র কতগুলো, যদি আমি বলি যে কতগুলো টোটকা সংস্কার, সেটা দিয়ে আসলে সম্ভব হবে না। তো ওই পরিবর্তনটার আপনি চাইলেই যে আমরা আগামী 1 মাসে বা 3 মাসে বা 6 মাসে ওই বড় রূপান্তরটা করতে পারবো, সেটি সম্ভব হবে না। ফলে এখন যদি সম্ভব না হয় তাহলে কি আমরা কিভাবে এই মধ্যবর্তীকালীন অর্থাৎ রূপান্তরের আগের যে ট্রানজিশনাল অবস্থাটা, সেই সময়টাকে আমরা কিভাবে ম্যানেজ করব? তো এই সময়ের প্রশ্নটাকে যদি আমরা মাথায় রাখি তাহলে নির্বাচনটা গুরুত্বটা আলাদা করে তৈরি হয়। আমার কাছে আমরা যা ধরেন, আমি আজকে আমার কাছে যে গবেষণার ফলাফলটা উপস্থাপন করেছি তাতে 2000 শিক্ষার্থীর, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীর মতামত আছে। এখন ধরা যাক, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে ওরা বলছে যে বাংলাদেশের এই পুলিশি ব্যবস্থাটাকে একটা জনবান্ধব এবং দায়বদ্ধ পুলিশি ব্যবস্থা তৈরি করতে গেলে তারা চাচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন স্ট্যাবলিশড হোক, যেটা রাজনীতি নিরপেক্ষ থাকবে, যেটা পেশাদারি ব্যবস্থাকে গুরুত্ব দেবে। এখন এই রাজনীতি নিরপেক্ষ করাটা তো ঠিক একটা আইন করে আমরা একটা পুলিশ কমিশন তৈরি করলাম, তাতে 4 জন মানুষের চাকরি হলো, আরও একটা অফিস হলো, এটা করলেই তো এই রূপান্তরটা ঘটা সম্ভব না। কিন্তু একই সাথে আমার এই প্রতিষ্ঠানটাও দরকার। তাহলে এই প্রতিষ্ঠানটা আমার প্রথম কাজ, যেটা আমাকে হয়তো স্বল্প মেয়াদে কিংবা মধ্যমেয়াদে করতে হবে, কিন্তু মৌলিক যে রূপান্তরের ব্যাপারটা, যেটা আমার আইনগত রূপান্তর, যেটা আমার আচরণগত রূপান্তর, যেটা আমার অন গ্রাউন্ডে আমি যে সার্ভিসটা ডেলিভারি দিচ্ছি সেই জায়গার যে রূপান্তরটা দরকার, সেই রূপান্তরের জন্য আমার আসলে লম্বা সময় দরকার। এই লম্বা সময় যাওয়ার আগে সমাজে যে ম্যান্ডেট আছে, সমাজে যে জনগোষ্ঠীগুলো আছে, তাদেরকে যদি আমরা একত্রিত করতে চাই তাহলে একটা গণতান্ত্রিক একটা প্রচেষ্টা থাকা দরকার, এবং সেই গণতন্ত্রকে ওই প্রচেষ্টার মুখে নিয়ে যাওয়ার সবচেয়ে বৈধ কিংবা গ্রহণযোগ্য উপায়টা হচ্ছে নির্বাচন। ফলে নির্বাচনটা বাদ দিয়ে যদি আমরা সংস্কার নিয়ে চলে যাই তাহলে যেটা সম্ভব হবে না। আবার এই মুহূর্তে যদি নির্বাচনের স্লোগান তুলে সেখানে আমরা পাল তুলে দেই তাহলে সেই নৌকাটা আসলে কোনো গন্তব্যে পৌঁছাবে না। ফলে আমার কাঙ্ক্ষিত জায়গাটা হচ্ছে আমার ব্যবস্থার পরিবর্তন। সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য আমার এখন অনেকগুলো পরিবর্তন আনতে হবে, মধ্যমেয়াদে আনতে হবে, দীর্ঘমেয়াদে আনতে হবে। কিন্তু দীর্ঘমেয়াদে যাওয়ার আগে আমার সমাজটাকে একীভূত করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য এবং যে গ্রহণযোগ্য একটা নেতৃত্ব তৈরি করার জন্য অবশ্যই আমরা মধ্যমেয়াদে অবশ্যই নির্বাচনের দিকেও যেতে হবে। সংস্কার শব্দটা আসলে যথেষ্ট না। আমরা যেটা চাচ্ছি এটা নতুন বন্দোবস্ত, সেখানে রূপান্তর হওয়া দরকার, কিন্তু নির্বাচনটাও হওয়া দরকার। আপনার মতামত জানতে চাই। সংস্কার বিষয়টা এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পরে নতুন করে আবার সামনে আসছে, কিন্তু এটা কিন্তু নতুন কিছু না। আপনি স্বাধীনতার পর থেকে দেখবেন বিভিন্ন সরকারের সময়, এমনকি সামরিক সরকারের সময় কিন্তু বিভিন্ন সংস্কার কমিশন, প্রশাসনিক, পুলিশ করা হয়েছে, সংস্কার কমিশন, সংস্কার কমিটি, কিন্তু সেগুলো খুব কার্যকর কিছু হয়নি। কিন্তু
এখন এই শব্দটা এত বেশি উচ্চারিত হচ্ছে যে এটা এক ধরনের ক্লিশে শব্দ হয়ে গেছে। প্রফেসর মারুফ যেটা বললেন, আমি মনে করি বরং রূপান্তর অথবা পুনর্গঠন এই ধরনের কিছু শব্দ ব্যবহার করা উচিত এবং সেদিকে আমাদের অগ্রসর হওয়া উচিত। কারণ যে অবস্থা তৈরি করা হয়েছে গত 15 বছরে, এটা কিন্তু আপনার সাধারণ কোনো টোটকা ওষুধ দিয়ে কিন্তু ভালো হবে না আর কি। ব্যাংকিং সেক্টর বলেন, পলিটিক্স বলেন, তারপরে প্রশাসন বলেন, পুলিশ বলেন, সর্বত্র ধ্বংস করে দেওয়া হয়েছে। তো সেটাকে পুরোপুরিভাবে যদি সেটাকে ফিরে আনতে হয় এবং স্বাভাবিক করতে হয় এবং দেশকে যদি আগামীতে গণতন্ত্রের পথে যাত্রা করে সেটাকে ধরে রাখতে হয়, আমাদের গণতন্ত্র হয়তো বিভিন্ন সময় হয়তো একটা যাত্রা শুরু করেছে কিন্তু সে ধারাবাহিকতা ছিল না, চর্চা ছিল না। এজন্য সে সংস্কারটা যেরকম প্রায়োরিটি পাওয়া উচিত, সেই হিসেবে যে সংস্কার কমিশন সুপারিশ যেগুলো দেবে, আমরা আশা করি যে 15 তারিখে, এটা সময় বাড়ানো হচ্ছে, 15 তারিখের ভিতরে বিচার বিভাগ ছাড়া সবগুলো হয়তো তাদের রিপোর্ট জমা দিয়ে দিবে। দেওয়ার পরে এটা অনেক কাজ আছে, পলিটিক্যাল দলগুলোর সাথে বসবে এবং মত বিনিময় হবে, অংশীজন বসবে, একটা বড় কাজ আর কি। তো এটার পাশাপাশি শুধু সংস্কার বলে থেমে থাকলে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। কারণ 15 বছর কোন নির্বাচিত সরকার কিন্তু নেই, অনির্বাচিত না, শুধু একটা ফ্যাসিস্ট সরকার ছিল। তো যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে তার জন্য কিন্তু একটা নির্বাচিত সরকার দ্রুত দরকার। এবং যেভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হয়তো ডিসেম্বরের মধ্যেই ধারণা পাওয়া যায় যে হয়তো নির্বাচনটা হয়ে যাবে আর কি। তো নির্বাচনী প্রক্রিয়া শুরু হতে পারে। সংস্কারের বেসিক এবং প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন, ইঙ্গিত করেছেন, যদি রাজনৈতিক দলগুলো চায় আমরা মোটা দাগে কিছু সংস্কার করে আমরা নির্বাচন দিয়ে দেব, আর তারা যদি বেশি চায় তাহলে আমরা বেশি দিয়ে দেবো। এটা রাজনৈতিক দলগুলা, অংশীজন সব কিছুর উপর নির্ভর করে আর কি। তো যে বিপ্লবটা হয়ে গেছে, যে গণ অভ্যুত্থানটা হয়ে গেছে, সেটাকে ধরে রাখার জন্য কিন্তু আসলে পরিবর্তন দরকার। মানুষ আর কত 53 বছর আপনি দেখেন, একজন শাসকেরই কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া বাংলাদেশ থেকে বিদায় হয়নি। কিন্তু আপনি যদি দেখেন 75 সালে শেখ মুজিবুর রহমান সপরিবার হত্যাকাণ্ডের শিকার হলেন। জিয়াউর রহমান, উনি একজন জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন, উনিও হত্যাকাণ্ডের শিকার হলেন। স্বৈরাচার এরশাদ, সে আন্দোলনে তার পতন হলো এবং সে জেলে যেতে হলো। 111-এর সময় দুই নেত্রী, তাদেরকে কিন্তু এক পর্যায়ে জেলে যেতে হয়েছে। আবার শেখ হাসিনা এখন দেশ থেকে পালিয়ে গেলেন। এই যে দেখেন আপনি 53 বছরের ইতিহাস, 54 বছরের ইতিহাস, একজন শাসকও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় কিন্তু বিদায় নিতে পারেনি। কেন এটা হবে? আমরা যদি স্বাধীনতা অর্জন করতে পারি 9 মাসে, তো কেন আমাদের আজকে এই অবস্থা হবে যে আমরা 53 বছর একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান দাঁড়া করতে পারলাম না? কেন একটা ধারাবাহিকতা আমরা দাঁড়াতে পারবো? কোথায় এটা আমাদের ব্যর্থতা? রাজনৈতিক দলগুলোকে এটা ভালোভাবে রিয়েলাইজ করতে হবে। সে আগামী দিন রক্ষাকবচ হিসেবে তাদেরকে সেই জিনিসটা প্রতিষ্ঠা করতে হবে যে না, আর এটা হবে না, বাংলাদেশ আর ফ্যাসিবাদের শাসনে ফিরে যাবে না, একটা গণতান্ত্রিক ভিত্তির উপরে দেশ অগ্রসর হবে, সেখানে বিভিন্ন সংস্কার সেটা হবে।